হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র বইয়ের প্রাপ্য হিসাব সময়ের হিসাব রক্ষণ এই চ্যাপ্টার থেকে আজকে আমি কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সো চলো দেখে নিই আজকের আলোচনার বিষয়বস্তুগুলো কি কি। আজকে আমি আলোচনা করব প্রাপ্য বিল বা প্রাপ্য নোটের ধারণা, প্রাপ্য বিল বা প্রাপ্য নোটের মেয়াদপূর্তি দিবস কিভাবে নির্ণয় করতে হয় সেটা তোমাদের দেখাবো, আর সুদ কিভাবে নির্ধারণ করতে হয় সেটা তোমাদের দেখাবো। এর আগের ভিডিওতে আমরা প্রাপ্য হিসাব সংক্রান্ত যেই লেনদেনগুলো থাকে বা প্রাপ্য হিসাব সংক্রান্ত যে সমস্যাগুলো থাকতে পারে সেই সমস্যার সমাধান নিয়ে আমি আলোচনা করেছিলাম তোমাদের সাথে। আজকে আমি এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলো তাহলে শুরু করি। প্রাপ্য বিল বা প্রাপ্য নোট বলতে কি বোঝায় বলতো? প্রাপ্য বিল বা প্রাপ্য নোট হচ্ছে আমরা যখন ধারে অথবা বাকিতে পণ্য বিক্রয় করি। একজন বিক্রেতা যখন ধারে পণ্য বিক্রয় করে অথবা ধারে সেবা প্রদান করে, তখন তার বিনিময়ে যদি কোনো লিখিত প্রতিশ্রুতি দেওয়া হয় বা লিখিত অঙ্গীকার করা হয় যে একটা নির্দিষ্ট সময় পর বা একটা নির্দিষ্ট তারিখে সেই টাকাটা পরিশোধ করে দেওয়া হবে সুদ সহ। ঠিক আছে? সো এই যে লিখিত অঙ্গীকারনামা, এটাই হচ্ছে প্রাপ্য বিল অথবা প্রাপ্য নোট। সো প্রাপ্য বিল বা প্রাপ্য নোট এটা হচ্ছে কারা তৈরি করে? ক্রেতা তৈরি করে। ক্রেতা তৈরি করে বলে যে আমি লিখিত অঙ্গীকারনামা দিচ্ছি যে চাহিদা মাত্র একটা নির্দিষ্ট সময়ে আমি এই টাকাটা ফেরত দিয়ে দিব। ঠিক আছে? সো দেখো এখানে বলা আছে যে প্রাপ্য বিল বা প্রাপ্য নোট বলতে অঙ্গীকার পত্রকে বোঝায়। একদম এক কথায় যে প্রাপ্য বিল বা প্রাপ্য নোট কি? এটা হচ্ছে একটা অঙ্গীকার পত্র। যে লিখিত দলিলে চাহিদা মাত্র বা ভবিষ্যৎ কোনো নির্দিষ্ট তারিখে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের অঙ্গীকার করা হয় তাকে প্রাপ্য বিল বা প্রাপ্য নোট বলে। সো যদি কোনো ধারে পণ্য বিক্রয় করা হয় বা সেবা প্রদান করা হয়, তখন ক্রেতা যদি বলে যে আমি একটা নির্দিষ্ট তারিখে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়ার অঙ্গীকার করছি, সো এই যে লিখিত একটা দলিল দেওয়া হয়, এই দলিলকেই বলা হয় প্রাপ্য বিল বা প্রাপ্য নোট। বিলে প্রাপকের নাম উল্লেখ থাকতে পারে। ঠিক আছে? কে পাবে সেই প্রাপকের নাম উল্লেখ থাকতে পারে, অথবা শুধুমাত্র বিলের বাহককে প্রদেয় এই শব্দগুলো উল্লেখ থাকতে পারে। মানে হচ্ছে বিলটা যে বহন করবে তাকেই ওই টাকাটা পরিশোধ করা হবে। সো বিলের বাহককে প্রদেয় এই শব্দগুলো উল্লেখ থাকতে পারে। প্রাপ্য বিলের একটি নির্দিষ্ট মেয়াদ থাকে, যেমন ধরো 30 দিন অথবা 60 দিন। ঠিক আছে? 3 মাস, 6 মাস এরকম একটা নির্দিষ্ট মেয়াদ থাকতে পারে। মেয়াদ শেষে প্রাপ্য হিসাবের অর্থ নগদে পরিশোধ করা হয়। সো যখনই আমরা একটা প্রাপ্য বিল বা প্রাপ্য নোট আমাকে ক্রেতা দিবে, তখন আমি কি চিন্তা করব যে আমি একটা নির্দিষ্ট সময় পর সেই টাকাটা হচ্ছে নগদে পেয়ে যাব। ঠিক আছে? সো প্রাপ্য বিল তখন আমি ক্রেতাকে দিব, তার বিনিময়ে হচ্ছে সেই টাকাটা পরিশোধ করবে। অনেক সময় প্রাপ্য বিলে বাহক বা পাওনাদার মেয়াদ পূর্তির আগে নির্দিষ্ট বাট্টা করে নগদ অর্থ গ্রহণ করতে পারে। সো অনেক সময় দেখা যায় যে যিনি বিক্রেতা রয়েছে বা যার কাছে প্রাপ্য বিলটা আছে, তার আর্জেন্ট টাকার প্রয়োজন হতে পারে। তখন সে প্রাপ্য বিলটা কি করতে পারে? একজনকে সে বাট্টাকরণ করে ওই প্রাপ্য বিলের টাকাটা নগদে গ্রহণ করতে পারে। ধরো মিস্টার এ আর হচ্ছে মিস্টার বি। ঠিক আছে? এখন মিস্টার এর কাছে প্রাপ্য বিল আছে। সো মিস্টার এর এখনই টাকা প্রয়োজন। এখন কি করতে পারে? মিস্টার বির কাছে সে গিয়ে বলতে পারে যে দেখো এই বিলের টাকাটা 3 মাস পর হচ্ছে আমার যে ক্রেতা রয়েছিল বা যে আমাকে প্রাপ্য বিলটা দিয়েছিল সে পরিশোধ করে দিবে, কিন্তু আমার টাকাটা এখনই দরকার। সো আমার কি করতে হবে? এই টাকাটা আমাকে, মানে এই প্রাপ্য বিলটা তুমি আমাকে ভাঙিয়ে নগদ টাকা দাও। তখন বি বলতে পারে আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু 30,000 টাকার প্রাপ্য বিল, তুমি 29,000 টাকা নাও, আর আমি হচ্ছে 1,000 টাকা, মানে হচ্ছে তুমি 29,000 টাকা নাও, এই 30,000 টাকার প্রাপ্য বিলটা আমি নিচ্ছি, তুমি আমার থেকে 29,000 টাকা নগদে নাও। সো 3 মাস পর কিন্তু এই যে মিস্টার যে বি আছে, মিস্টার বি কিন্তু সেই ক্রেতা থেকে 30,000 টাকাই পাচ্ছে, কিন্তু আপাতত যেহেতু এর এখন আর্জেন্ট দরকার, সেহেতু সে 29,000 টাকা নগদে দিল আর 30,000 টাকার প্রাপ্য বিলটা মিস্টার বি রেখে দিল।
ওকে, সো এভাবে প্রাপ্য বিল বাট্টা করে নগদ অর্থ গ্রহণ করা যায় মেয়াদ পূর্তির আগে। সো চলো আমরা একটা প্রাপ্য বিলের নমুনা ছক, মানে প্রাপ্য বিলটা কেমন হয় দেখতে, সেটা দেখি। নেত্রকোনার জনাব মুত্তাকি ঢাকার জনাব সাকির উপর 50,000 টাকার একটি প্রাপ্য বিল প্রস্তুত করলো। জনাব সাকি যথারীতি বিলে স্বীকৃতি দিল। সো দেখো, এই যে জনাব সাকি রয়েছে, উনি হচ্ছে কোথায় থাকে? ঢাকায়, এবং তার উপর 50,000 টাকার একটা প্রাপ্য বিল প্রস্তুত করলো নেত্রকোনার জনাব মুত্তাকি। তাহলে প্রাপ্য বিলের নমুনাটা কেমন হতে পারে? আমরা এখানে প্রথমে মাঝামাঝিতে দেখো লিখবো টাকার পরিমাণটা কত টাকা, এরপর এখানে লিখবো টিকিট বাম পাশে, আর ডান পাশে তারিখ লিখবো। আর এই যে জনাব সাকির উপর হচ্ছে আমরা একটা প্রাপ্য বিল প্রস্তুত করছি না, ঠিক আছে? আমরা বলতে এখানে জনাব মুত্তাকিকে বুঝাচ্ছি যে জনাব মুত্তাকি হচ্ছে জনাব সাকির উপর 50,000 টাকার প্রাপ্য বিল প্রস্তুত করছে। তো তার ঠিকানা এখানে লিখবে ঢাকা। আজ থেকে 90 দিন পর জনাব মুত্তাকিকে, এই যে যিনি প্রস্তুত করছে তার নাম লিখলো, যে জনাব মুত্তাকিকে অথবা বাহককে মূল্য প্রাপ্তির বিনিময়ে 50,000 টাকা প্রদান করা হোক, বরাবর জনাব সাকি, উত্তরা, ঢাকা। ওকে, সো জনাব মুত্তাকি এখানে সিগনেচার দিল যে এটা তিনি প্রস্তুত করেছেন, আর এটা কার বরাবর? জনাব সাকির বরাবর। সো জনাব সাকি এখানে 90 দিন পর হচ্ছে জনাব মুত্তাকিকে অথবা এই প্রাপ্য বিলটা যে বাহক থাকবে বা যার নিকট থাকবে তাকে মূল্য প্রাপ্তির বিনিময়ে 50,000 টাকার প্রদান করা হোক। সো এই হচ্ছে প্রাপ্য বিলের একটা নমুনা। এখন আমরা দেখবো যে প্রাপ্য বিল বা প্রাপ্য নোটের মেয়াদ পূর্তি দিবস কিভাবে নির্ণয় করতে হয়। দেখো বন্ধুরা, প্রাপ্য বিল বা প্রাপ্য নোট এর মেয়াদ পূর্তি দিবস কিন্তু মাসেও হতে পারে অথবা দিনেও হতে পারে, ঠিক আছে? সো দেখো কিভাবে মাসে হলে আমরা মেয়াদ পূর্তি দিবসটা কিভাবে নির্ণয় করব, অথবা যদি দিন উল্লেখ থাকে তাহলে আমরা কিভাবে মেয়াদ পূর্তি দিবসটা নির্ণয় করব সেটা আমি এখন দেখাচ্ছি। প্রাপ্য নোটের মেয়াদকাল মাস এবং দিনের সংখ্যার ভিত্তিতে নির্ধারিত হয়ে থাকে, যেটা আমি একটু আগেই বলেছি। যেমন 2 মাস অথবা 3 মাস এভাবে মাস ভিত্তিক হতে পারে, অথবা 60 দিন বা 90 দিন এভাবে প্রাপ্য নোটে মেয়াদকাল উল্লেখ থাকে। যদি মাসিক ভিত্তিতে মেয়াদকাল উল্লেখ থাকে, সেক্ষেত্রে যে মাসের যে তারিখে প্রাপ্য নোট ইস্যু করা হয় সে মাস থেকে মেয়াদকাল মাস গণনা শেষের মাসের 1 তারিখে প্রাপ্য নোটের মেয়াদ পূর্তি দিবস হিসেবে গণ্য হবে। সো এই জিনিসটা যদি না বুঝে থাকো, একটা উদাহরণ দিলে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে। ধরো জানুয়ারির 25 তারিখে একটা 3 মাস মেয়াদি হচ্ছে প্রাপ্য বিল দেওয়া হলো। সো জানুয়ারির 25 তারিখ, সো 3 মাস হলে কি হবে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, রাইট? সো এটা হচ্ছে কোন মাস? এটা হচ্ছে এই যে দেখো শেষের মাস। শেষের মাসের 1 তারিখে প্রাপ্য নোটের মেয়াদ পূর্তি দিবস হিসেবে গণ্য হবে। সো এখানে শেষের মাসের কত তারিখ হবে? 25 তারিখ। এই যে 3 মাস হয়ে গেল, সো জানুয়ারির 25 হলে এপ্রিলের 25 তারিখ ধরতে হবে কি মেয়াদ পূর্তি দিবস। তো দেখো, এই যে মাসের হিসাবটা সেটা আমি একটা উদাহরণের সাহায্যে দেখিয়েছি। জানুয়ারি মাসের শেষ তারিখে 3 মাস মেয়াদি একটি প্রাপ্য নোট ইস্যু করা হলে, শেষ তারিখে বলতে জানুয়ারির শেষ তারিখ কত? 31 তারিখ। সো জানুয়ারির শেষ তারিখে একটা প্রাপ্য নোট ইস্যু করা হলে ইহার মেয়াদ পূর্তির তারিখ হবে এপ্রিল মাসের 30 তারিখ। মানে এপ্রিল মাসের শেষ তারিখ কোনটা? 30 তারিখ, সেহেতু এপ্রিল মাসের 30 তারিখে। এখন যদি মার্চের কথা বলতো, তাহলে হয়তো মার্চের 31 তারিখ, কারণ মার্চ হচ্ছে 31 মাস। আর এপ্রিলের কথা বলার কারণে এটা এপ্রিলের একদম শেষ তারিখ যেটা 30 তারিখ, সেটা হচ্ছে মেয়াদ পূর্তির তারিখ হিসেবে আমরা বিবেচনা করব। পক্ষান্তরে দিন ভিত্তিতে প্রাপ্য নোটের মেয়াদ উল্লেখ থাকলে যে তারিখে প্রাপ্য নোট ইস্যু করা হয় সেদিন থেকে নির্দিষ্ট দিন গণনা শেষ তারিখ হয়ে প্রাপ্য নোটের মেয়াদ পূর্তির তারিখ হিসেবে গণ্য হবে। সো বন্ধুরা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি দিনের হিসাব করে তখন কিন্তু আমাদের সেই দিনটা গণনা করতে হবে, তখন আমরা আর মাসের মতো ইজিলি করতে পারবো না। সো দেখো, 2021 সালের ডিসেম্বরের 25 তারিখ 60 দিন মেয়াদি একটি প্রাপ্য নোট ইস্যু করা হলে ইহার মেয়াদ পূর্তির তারিখ নিম্নরূপ। সো আমি এটা তোমাদের একদম হাতে কলমে দেখাচ্ছি যে ডিসেম্বরের 25 তারিখ, তাহলে ডিসেম্বর কত দিনে মাস? 31 দিনে, তাই না? সো ডিসেম্বরে আর কত দিন বাকি মাস শেষ হতে? আর হচ্ছে 6 দিন বাকি। ওকে, সো এটা হচ্ছে 60 দিনের কথা বলছে, মানে হচ্ছে 2 মাস। সো ডিসেম্বর তো গেল, এখানে 6 দিন। এরপর
জানুয়ারিতে কয়দিন আছে বলো তো? জানুয়ারিতে আছে 31 দিন, পুরো 31 দিন। সো 31 আর 6 যোগ করলে কত হয়? যোগ করলে হচ্ছে 37 দিন। সো বাকি থাকে আর কত? 60 থেকে আমি যদি 37 দিন বাদ দেই, বাকি থাকে হচ্ছে আর 23 দিন। তাহলে ফেব্রুয়ারিতে যাবে। হ্যাঁ, সো ফেব্রুয়ারিতে মেয়াদ পূর্তি দিবস ফেব্রুয়ারির 23 তারিখ। সো আমরা এভাবেই বের করব। জিনিসটা আমি তোমাদের আরেকটু ক্লিয়ার করে দেখাই, যাতে করে তোমরা এভাবে পরীক্ষায় যদি আসে বা তোমাকে যদি লিখতে বলা হয় যে কিভাবে এই মেয়াদ পূর্তি দিবসটা কত হবে, তখন তোমরা এভাবে হিসাব বা ক্যালকুলেশনটা দেখাবে। সো ডিসেম্বর 2021 মাসের জন্য এখানে 31 মাইনাস 25, 6 দিন বাকি থাকে ডিসেম্বরের। ঠিক আছে, ডিসেম্বর 31 তারিখ হচ্ছে শেষ দিন, আর 25 তারিখে যেহেতু প্রাপ্য নোটটা ইস্যু করা হয়েছে, সো 25 থেকে 31 মাইনাস করব, এখানে 6 দিন হয়। আর জানুয়ারি 2022, দেখো এখানে ডিসেম্বর হচ্ছে 2021 সাল, তারপর আমরা 22 সালের জানুয়ারি মাস 31 দিন, টোটালটাই আমরা নিব। ঠিক আছে, তাহলে কত হয়? এখানে 37 দিন হচ্ছে, আর বাকি থেকে 23 দিন। সো এটা আমরা ফেব্রুয়ারি 2022 সালে আমরা এই 23 দিনটা নিচ্ছি। সো টোটাল হচ্ছে কত দিন? 60 দিন। সো আলটিমেটলি কি বলা যায়? মেয়াদ পূর্তি দিবস হচ্ছে 23 ফেব্রুয়ারি 2022 সাল। সো দেখো, যদি 25 তারিখে মানে 2021 সালের 25 তারিখে ডিসেম্বরের কোনো প্রাপ্য নোট ইস্যু করা হয়, তাহলে সেটার মেয়াদ পূর্তি দিবস কত তারিখে হবে? 23 ফেব্রুয়ারি 2022 সালে। সো এই হচ্ছে, যদি দিনের কথা বলে 60 দিন অথবা 30 দিন, তাহলে আমরা কিন্তু এভাবেই মেয়াদ পূর্তি দিবসটা নির্ণয় করব। আর যদি মাসের কথা বলে, তাহলে তো খুবই ইজি। আমরা জাস্ট কি করব, যদি 3 মাস বলে, তাহলে আমরা এই যে দেখো এখানে ডিসেম্বরের যদি 25 তারিখ হয়, তাহলে 3 মাস বললে কি হবে? ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তাহলে মার্চের 25 তারিখ হবে কি? মেয়াদ পূর্তি দিবস। সো মাসেরটা কিন্তু খুবই ইজি। যদি দিনের কথা বলে, তাহলে আমরা এভাবে ক্যালকুলেশন করে দেখাবো। এরপর আমরা দেখব সুদ কিভাবে নির্ণয় করতে হয়, মানে হচ্ছে প্রাপ্য নোটের সুদ গণনা করার উপায় কি। সেখানে একটা সূত্র দেওয়া আছে, দেখো, সুদ সমান সমান প্রাপ্য নোটের লিখিত মূল্য, মানে প্রাপ্য নোটের গায়ে যে লিখিত মূল্য থাকে সেটা ইনটু বার্ষিক সুদের হার। মানে প্রাপ্য নোটের যে সুদের হার থাকবে সেটা আমরা কি করব? গুণ করব প্রাপ্য নোটের লিখিত মূল্যর সাথে, ইনটু মাস অথবা দিনের সংখ্যা। মাস যদি বলে, তাহলে যত মাস হবে, যদি 3 মাস বলে 3 মাসের প্রাপ্য নোট, তাহলে 3 ডিভাইডেড বাই হচ্ছে 12, মানে কত মাসের সুদ গণনা করতে হবে সেই অনুযায়ী আমরা লিখবো। যদি 4 মাসের উপর সুদ হয়, তাহলে 4 ডিভাইডেড বাই 12, মানে বছরে 12 মাস, আর 4 মাসের সুদ গণনা করতে বলা হয়েছে, এই জন্য 4 দিয়ে গুণ দিয়েছি আর 12 দিয়ে ভাগ দিয়েছি। আর যদি দিনের কথা বলে, যদি বলে 30 দিন, তাহলে 30 ডিভাইডেড বাই 360, মানে বছরে হচ্ছে 365 দিন। নর্মালি আমরা 360 ধরেই হচ্ছে ম্যাথটা করি। 360 এটা দিয়ে ভাগ করবো আর গুণ দিব হচ্ছে যত দিনের সুদ গণনা করতে বলবে তত দিন। প্রাপ্য নোটে যে মূল্য উল্লেখ থাকে তাই হচ্ছে লিখিত মূল্য। ঠিক আছে, এটা কিন্তু আগেও বলেছি যে প্রাপ্য নোটের মধ্যে যে মূল্যটা উল্লেখ থাকে সেটাই হচ্ছে লিখিত মূল্য, এবং যে সুদের হার উল্লেখ থাকে তাই হচ্ছে বার্ষিক সুদের হার। সো প্রাপ্য নোটে লিখিত মূল্য ইন্টু বার্ষিক সুদের হার। আর এখানে বলা হচ্ছে মেয়াদকাল মাস উল্লেখ থাকলে মাসের সংখ্যাকে 12 দ্বারা ভাগ দিব। কারণ আমার বছর হচ্ছে 12 মাস, সো 12 দিয়ে আমি ভাগ দিব আর গুণ দিব হচ্ছে যত মেয়াদকাল থাকবে সেটা দিয়ে, মানে যত মাসের উপর সুদ গণনা করতে বলা হবে তত মাস দিয়ে আমরা হচ্ছে গুণ দিব। এরপর মেয়াদকাল যদি দিন উল্লেখ থাকে, মানে দিনে যদি বলা হয় যে এত দিনের সুদ গণনা করো, তাহলে আমরা 360 দিয়ে ভাগ দিব আর যত দিনের উপর সুদ ধার্য করতে বলা হবে তত দিন দিয়ে আমরা গুণ করব। ওকে, উল্লেখ্য আর্থিক বছরকে সাধারণত 360 দিন ধরা হয়। সো এই যে আমি বলেছি 360 দিয়ে ভাগ দিতে হবে, সো আমরা জানি এক বছর সমান 365 দিন। ঠিক আছে, সো এখানে আর্থিক বছরকে 360 দিন ধরা হয়। তবে কোনো কোনো প্রতিষ্ঠান আর্থিক বছরকে 365 দিনও গণনা করে থাকে। প্রাপ্য নোটের ধারকের নিকট 360 দিন গণনা করা লাভজনক। সো যে প্রাপ্য নোটের ধারক, তার জন্য 360 দিন যদি গণনা করে তাহলে সেটা কিন্তু লাভজনক। সো 360 ধরেও করা যায়, কিছু কিছু প্রতিষ্ঠান 365 দিন ধরেও করতে পারে। সো বন্ধুরা, এই হচ্ছে সুদ নির্ধারণ করার পদ্ধতি। সো আশা করি তোমরা কিভাবে প্রাপ্য নোটের সুদ গণনা করতে হবে, তারপর হচ্ছে কিভাবে প্রাপ্য নোটের মেয়াদ পূর্তি দিবস
গণনা করতে হবে আর প্রাপ্য নোট বলতে কি বোঝায় সেই সম্পর্কে একদম ক্লিয়ার হয়ে গেছো। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।